আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্বদশ। এখন তো জেগে আছেন। এখন কিছু করলে খবর করার চান্স নেই বলছেন? দিতির ভ্রু জোড়া কুচকানো ছিল কিছুটা। কথাটা শুনে সে কুচকানে ভ্রুই শিথিল হয়ে এল। মুহূর্তেই ভালো করে চাইল স্বাক্ষর মুখপানে। ঠোঁটে ঝুলছে বাঁকা হাসির রেশ। দুই হাত রেখেছে দিতির দুই পাশেই। দিতি মুহূর্তেই বিছানার সাথে সিটিয়ে যাওয়ার মতো করে স্বাক্ষর থেকে দূরত্ব টানতে চাইল। যেন বিছানা দাবিয়ে নিচে পড়ে গেলেও বাঁচে। বলল, ছিহ! এইসব প্ল্যান করে এনেছেন আমাকে? স্বাক্ষর হাসি এল যেন। অথচ দিতির সামনে হাসলি না। ঠোঁট বাঁকিয়ে মুখটা আরেকটু নিচু করে ভ্রু নাচিয়ে বলল, প্ল্যান তো অনেক কিছু আছে ম্যাম। মারামারি, খুখ নাখুনি ইত্যাদি ইত্যাদি। দিতি তর্জনী আঙ্গুল তুলে ধরল প্রায় সঙ্গে সঙ্গেই। সরু চোখে চেয়েই বলল, আর একটু এগোলেই এখন সত্যি সত্যিই খুনাখুনি হয়ে যাবে কিন্তু। সরুন! আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সাক্ষ্য হেসে ফেলবে যেন। অতঃপর বহু কষ্টে হাসি আটকিয়ে রেখেই সে সত্যিই আরেকটু এগোল। পরমুহূর্তেই নিজের ঠোঁটজোড়া দিতির ফুলো গালে ছুঁয়ে বিড়বিড় করে বলল, নিন, আপনি জেগে থাকা অবস্থাতেই কিছু করে ফেললাম। এবার প্লিজ আমার কি করার করুন। দিতি তখনও ওভাবেই সিটিয়ে ছিল বিছানায়। আকস্মিক ঠোঁটজোড়ার স্পর্শে এক মুহূর্তেই চোখ খিচে বন্ধ করতে নিতেই কানে এল। অদিতি আন্টির মেয়েটকে ঘুমালে একটা বিড়ালছানার মতো লাগে। ভাগ্যিস এক রুমে থাকার প্ল্যান করেছিলাম। নয়তো এহেন দৃশ্য তো দেখতেই পেতাম না। দিতি এবারে বাম হাতে ঠেলে ধরল স্বাক্ষর মুখটা। চোখে মুখে ফুটে উঠা হাসিটা পরক করেই বলল, অদিতি আন্টির মেয়েকে আবার তাকিয়ে তাকিয়ে দেখা কবে থেকে শুরু করেছেন? একটুখানি ঘুমাতেই না ঘুমাতেই গিয়ে। ওই যে বোহন। বউ হওয়ার আগে খেয়াল থাকা উচিত ছিল তাকালে কি হবে না হবে। দিতি যেন উত্তর পেয়ে খুশিই হল। ঠিক এমন একটা উত্তর তো সে ও দিতে পারত যেদিন ক্লাসরুম থেকে বের করে দিয়েছিল। প্রায় ফুঁসে উঠেই বলল, তাই নাকি? তো বর হওয়ার আগে খেয়াল ছিল না মিস্টার সাক্ষ্য এহসান? যে বউ তাকালে আপনার সমস্যা হবে? নাকি ভুলে গিয়েছিলেন? সাক্ষ্য মুখটা আবারও এগোল। একদম দিতির নাক ছুঁই ছুঁই মতো নাকটা ঠেকিয়ে চোখে হেসে বলল, বউ তাকাতেই পারে কিন্তু স্টুডেন্টদের তাকানো নিষেধ। স্টুডেন্টরা টিচারদের দিকে ওভাবে ড্যাব ড্যাব করে তাকায় না। বরের দিকে তাকাতে হয় কি? দিতি মুহূর্তেই চোখ শুরু করে তাকিয়ে ভ্রু নাচাল। বলল, তাই নাকি? তো কোনো টিচার তার স্টুডেন্টের সাথে এমন আচরণ করে? এই জনমে তো কাউকে দেখি নাই এমন। সাক্ষ্য হাসল বোধহয় এবারে। ডান হাতের তর্জনী আঙ্গুলটা দিতির নাকে ছুঁয়ে হুট করেই নাক পর মুহূর্তেই বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে মৃদু টান দিয়ে বলল, টিচারকে দেখার দরকার নেই। তবে এই জনমে যদি কোনো হাজব্যান্ডকে এমন আচরণ করতে না দেখে থাকেন তো দেখে নিতে পারেন গু। এইটুকু বলেই গা ঝাড়া দিয়ে বসল সাক্ষ্য। এক পা দুই পা করে ঘরের আলো নিভিয়ে দিয়ে এসে সোজা শুয়ে পড়ল দিতির পাশটাতেই। গম্ভীর গলায় বলল, ডিয়ার ঘুমকাতুরে দিতি, ঘুমিয়ে পড়ুন। কাল ভোর ভোর উঠতে হবে। দিতি ভ্রু কুঁচকে বলল, কেন? সাক্ষ্য চোখ বুঝল তখন। বলল, আপনাকে পাচার করে দিব তাই। এত সাহস হবে না আপনার? কে বল হবে না? আমি বলছি গু। সাক্ষ্য ওভাবেই চোখ বুঝে রেখে হাসল কেমন ঠোঁট বাঁকিয়ে। বলল, অলরেডি পাচার হয়ে গেছেন ম্যাম। সেই কবে থেকেই নিজেকে অন্যজনের কাছে পাচার করে দিয়েছেন। দিতি ফুঁসে উঠল। বলল, মানুষের দুর্বলতা বুঝেই সুযোগ নিন খুব, তাই না? আপনাকে কে বলল যে আমি এখনও পাচার হয়ে আছি? এমনও হতে পারে আপনাকে আমার আর পছন্দই হয় না। মানুষের পছন্দ পাল্টাতে পারে সময়ে সময়ে। সাক্ষ্য এতক্ষণ চিত হয়ে চোখ বুঝে শুয়ে থাকলেও প্রায় সঙ্গে সঙ্গেই চোখ মেলে কাত হয়ে গেল। দুই হাতে দিতিকে একদম টেনে নিয়ে নিজের মুখোমুখি করেই বলল, মানুষের পছন্দ বদলাতেই পারে। নো প্রবলেম। কিন্তু আপনার পছন্দ কেবল একবার বদলাক দিতি, তারপর দেখবেন পছন্দ কি করে স্থায়ী করতে হয়। দিতি ভ্রু নাচাল। বলল, কি করবেন? কিছুই করব না। শুধু নিজের জিনিস নিজের করে রাখব। কি করে? সাক্ষ্য ওভাবেই উত্তর করল, পার্মানেন্টভাবে আমার বাড়ি আসুন। তারপর দেখবেন। দিতি চেয়ে থাকল আগের মতোই।
স্বাক্ষর কথার বিনিময়ে বলে উঠে, ভার্সিটি লাইফ শেষ হোক। স্টুডেন্ট বিয়ে করেছেন এটা সবাই জানলে মান সম্মান যাবে না আপনার? সাক্ষ্য বুঝল দিতি যে খুব সূক্ষ্মভাবেই খোঁচা দিল। সে যে আগদের সময় স্টুডেন্ট বিয়ে করবে না বলে নিরাশ মুখ দেখিয়েছিল, বলেছিল দিতির ভার্সিটি লাইফ শেষ হলেই আনুষ্ঠানিক বিয়ে করবে, তারই খোঁচা। বলল, আমার মান সম্মান নিয়ে আপনাকে ভাবতে বলকে? স্যার বলে কথা। ভাব না? তাছাড়া নিধিকেও তো বললেন আজ। যদিও বলে দে সবাইকে, আপনার কি হবে? সাক্ষ্য ভ্রু নাচিয়ে বলল, হওয়ার বাকি কি রেখেছেন? আমি? মিথ্যে দোষ দেওয়া বন্ধ করুন। কারণ দোষটা আর কারোর নয়, আপনারই। ঘুমান এবার দয়া করে। আর ঘুম না এলে আমায় ড্যাব ড্যাব করে দেখতে পারেন। আই হ্যাভ নো প্রবলেম। দিতি নাক মুখ কুচকে নিয়ে বলল, ইয়াক! কুকুরে কামড় দিয়েছে আমায়? সাক্ষ্য হাসল যেন। বলল, এত ভয়ঙ্কর মেয়েকে সম্ভবত কুকুর ও ভয় পায়, কাজেই কামড় দেওয়ার চান্স নেই। এবার ঘুমান দয়া করে। এইটুকু বলেই সাক্ষ্য দুই হাত সরিয়ে আরেকটু এগিয়ে এক হাত রাখল দিতির পেটের উপরই। অতঃপর চোখ বুঝল ঠোঁটে হাসি রেখে। আর অপরদিকে দিতি সাক্ষর মিনিটে মিনিটে রূপ দেখে বিস্ময় নিয়ে বলল, হাত রাখলেন কেন? হাত সরান। সাক্ষ্য ওভাবেই চোখ বুঝে রেখে বাঁকা হেসে বলল, দেখতে চাইছি আসলেই খুনাখুনি হয় কি না। এবার ঘুমাচ্ছি। ইচ্ছে হলেই ঘুমের মধ্যেই মেরে ফেলুন, নিষেধ নেই। দিতি আর উত্তরই করল না। সাক্ষ্য ওভাবে হাত রেখে চোখ বুঝে নিলেও দিতি এভাবে অভ্যস্ত নয়। ঘুমকাতুরে হলেও এভাবে ঘুমানো সম্ভব হচ্ছে না তার দ্বারা। এতটা কাছে কোনো পুরুষ, তাও যে পুরুষকে সে পছন্দ করে এসেছে কিশোরী কাল থেকেই, সে পুরুষটার এত কাছ থেকে ঘুমানো সম্ভব? উপরে উপরে দিতি বেশ উড়ন্ত রমণী হলেও ভেতরে ভেতরে আসলেই এই পুরুষটার সামান্য তাকানো, হাসি, স্পর্শতেই তার বুক ধুকুপুক করে। এই যে এখনও করছে। গালের যে অংশটায় সাক্ষ্য ঠোঁট ছুঁয়েছে ওই অংশটায় এখনও অদ্ভুত এক অনুভব হচ্ছে। যেন মনে হচ্ছে ঠোঁট জোড়ার স্পর্শ এখনও বর্তমান। দিতি চোখ বুঝার চেষ্টা করল খুব করে, অথচ পারল না। না পেরে চোখ বুঝে থাকা সাক্ষ্যর দিকেই চেয়ে থাকল অনেকটা সময়। খোঁচা দাড়ি, খাড়া নাক, চোখের ঘন পাপড়ি আর কপালে পড়া চুল। দিতি ওভাবেই চেয়ে চেয়ে দেখল অনেকটা সময়। অতঃপর অনেকটা সময় পরই হুট করে চোখে পড়ল সাক্ষ্যর বালিশের কাছে থাকা ফোনটার দিকে। দিতি ভ্রু কুচকায়। মনে পড়ে ফোন কেড়ে নেওয়ার বিষয়টা। কৌতূহল দমাতে না পেরে ফোনে কি আছে দেখার জন্যই ফোনটা হাতে নিতে নিল সে। আর ঠিক তখনই সাক্ষ্য আচমকাই চোখ খুল। এক হাতেই ফোনটা দ্রুত কেড়ে নিয়ে গম্ভীর গলায় বলল, কি আশ্চর্য! ফোন নিচ্ছেন কেন? দিতি আচমকা থতমত খেল। পর মুহূর্তেই বলল, আপনার ফোনটা দিন তো, দরকার আছে একটু। গম্ভীর স্বরে উত্তর এল, কোনো দরকার নেই। আপনার ফোনে রিচার্জ করা হয়েছে, ব্যালেন্স শেষ হওয়ার প্রশ্নই নেই। চার্জও দিয়েছি, ফুলই আছে। ভালো করেই দেখুন। কি আজব! ফোনে আছেটা কি আপনার? সাক্ষ্য ততক্ষণে ফোনটা বালিশের তলায় চাপিয়ে রেখে বলল, বলতে বাধ্য নই। আর অন্যের ফোন ধরতে নেই অনুমতি ছাড়া। বুঝলেন? দিতি কোনো উত্তরই করল না এবারে। এই ছেলেকে বুঝাই যায় না। একবার একরূপ তার। কখনো গম্ভীর, কখনো চিনেই না এমন, আবার কখনো কি প্রেমিক রূপ দেখাতে আসে। দিতি শুধু মনে মনে রাগী ফুসল। পরদিন সকালে প্রথম সাক্ষ্যই ঘুম থেকে উঠল বোধ হয়। দিতি তখনও ঘুমে। ঘুমে থেকেই শুনতে পেল, একটু পরই শামীম ডাক দিবে, উঠে পড়ুন, উঠুন। দিতি উঠল না। ঘুমে চোখ বন্ধ তার। সাক্ষ্য আবারও ডাকল। বলল, উঠবেন নাকি উঠবেন না? না উঠলে রেখে যাবই আপনাকে। দিতি এরপরও আরেকটু ডাকাডাকির পর চোখ মেল। ঘুম ঘুম চোখে একটু তাকিয়েই পর মুহূর্তেই উঠে বসল সাক্ষ্য। তার ঘুম ভাঙিয়েছে এই জন্য সকাল সকাল রাগটা সাক্ষ্যর উপরই গেল। বলল, আপনাকে আসলেই অসহ্য লাগছে এখন। ঘুম ভাঙানোর শাস্তি ইচ্ছে করছে আপনাকে খুন করে দেই গে। সাক্ষ্য তাকাল। হুট করেই কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে বলল, কি আশ্চর্য! একই রুমে আছি, একই বাসায় আছি, একই বিছানায় ঘুমিয়ে সকালও হয়ে গেল।
অথচ আপনার কথা অনুযায়ী তো খুনাখুনি মারামারি কিছুই হল না। ভেরি ফ্রাস্ট্রেটিং বিষয় মিসেস দীতিকা তাসনিম। এইটুকু বলেই ফের দিতির সামনে দাঁড়িয়েই দিতির নাকে টোকা দিয়ে সত্যতা যাচাইয়ের ভঙ্গিতে বলল, আসলেই আপনি দীতিকা তাসনিম তো? নাকি অন্য কেউ? দিতি যেন রাগে ফেটে পড়েই চাইল সাক্ষ্য ততক্ষণে চাপা হাসল বলল, যাক, এই চাহনি দ্বারা শিওর হলাম আপনিই দীতিকা তাসনিম। দিতি কিছুই বলল, শুধু অলস পায়ে গিয়ে মুখে পানি দিল, ব্রাশ করল। এরপরই সাক্ষ্য ওয়াশরুমে গেল। দিতি ততটা সময়ে রুমের বাইরে এল কি হচ্ছে দেখার জন্য। সম্ভবত আজ সবাই শামীমের গ্রামের বাড়িতে যাবে, তারপর বোধহয় ওখান থেকে তার বুয়ের বাড়িতে। এখান থেকে বোধহয় খুব একটা দূরে নয়। জানামতে শামীমের কেউ নেই বলেই সে আর তার বোন এখানে ভাড়া বাসায় একাই থাকে। সামনে বউ আসবে, দিতি চাইল। অতঃপর দেখা মিলল নিধি আর অন্য মেয়েটি। অন্য মেয়েটি সম্ভবত শামীমের বোন। দিতির সাথে পরিচয় হয়নি। দিতি যখন নিধিকে দেখে নিয়ে আবার চলে আসবে ঠিক তখনই কানে এল, দিতি, সত্যিই সাক্ষ্য ভাইয়ার সাথে তোর বিয়ে হয়েছে? ভাইয়াও তো বলেনি আমায়। তাহলে কখন হলো? হলে বুঝি আমরা জানতাম না? দিতি ফিরল। এটা কেমন প্রশ্ন? বিয়ে ছাড়া একই ঘরে কেন থাকবে তাহলে? ভ্রু কুঁচকে বলল, ভাইয়া? আমার ভাইয়ার বন্ধু। আমি ছোট থেকেই চিনি উনাকে, বুঝলি? এমনভাবে বলছে যেন ও একাই সাক্ষ্যকে ছোট থেকে চেনে। দিতি যেন ছোট থেকে চেনে না এই ছেলেকে। দিতি তবুও উত্তর করল, ওহ ওহ, ভালো তো। নিধি আবারও জানতে চাইল, কবে হয়েছে তোদের বিয়ে? এত আগ্রহ? আগ্রহ বলেই তো জিজ্ঞেস করছি। তুই নিশ্চয় জানিস আমার আর সাক্ষ্য স্যারের সম্পর্কটা কতটা সুন্দর। ডিপার্টমেন্টের সবাই তো জানে, জেনে বুঝে বিয়ে করলি কেন? দিতি হেসে বলল, কি জানি, নিজেও আসলে বুঝতে পারছি না কেন করলাম বিয়ে। উত্তর না পেয়ে নিধির রাগই লাগল যেন। বলল, দিতি, তোকে একটা প্রশ্ন করছি, উত্তর দিচ্ছিস না কেন? কেন? তোর আর সাক্ষ্য স্যারের সম্পর্ক তো খুব সুন্দর। তো তোর সাক্ষ্য ভাইয়াকে জিজ্ঞেস করলেই তো হয়। নিধি ভাইয়া শব্দটা দিতি ইচ্ছে করেই টেনে বলল। নিধি বলল, আমি তোকে জিজ্ঞেস করেছি। আমার ঠিক মনে নেই। জানিস তো আমি ঘুমকাতুরে। মেবি ঘুমিয়ে ঘুমিয়েই বিয়েটা করেছিলাম। এইটুকু বলেই দিতি ফের রুমে এল। রাগ লাগছে তার, নাকি জেলাসি? দিতি ফোঁস করে শ্বাস ছাড়ল। ফোনটা হাতে নিতেই দেখল সাম্য কল করেছিল। দিতি ফোনটা তুলেই টাইপ করল, সাম্যকে। সাম্য ভাই, নিধিকে চেনো তুমি নিশ্চয়? কথা তো চেনে না, তাই তোমাকেই জিজ্ঞেস করছি। বলো, নিধির সাথে তোমার ভাইয়ের কি সম্পর্ক? জানো তুমি? আচ্ছা, উনি আগদে রাজি ছিলেন নাকি নিধির জন্যই? এইটুকু টাইপ করেই ফোনটা রাখল সে। উঠে যেতেই হুট করে কানে এল, তৈরি হচ্ছেন না কেন? একটু পরই বের হবে সবাই। দিতির ভালো লাগল না। একটা সূক্ষ্ম রাগ বয়ে যাচ্ছে শরীরময়। বলল, আমি গেলে সুবিধা হবে আপনার? অসুবিধা কেন হবে? সত্যিই হবে না? আই থিঙ্ক আপনার অসুবিধা হবে। সাক্ষ্য ভ্রু কুচকাল। এবারে গম্ভীর স্বরে বলল, যাবেন না? ওকে, আমরা এই বাসাতেই থেকে যাব না হয়। দিতির গা জ্বালা করল যেন। বলল, না, আপনারা যান। আপনি আর নিধি একসাথে ঘুরবেন ফিরবেন, কিন্তু একসাথে ছবিও তুলবেন। আর প্লিজ খয়েরি কালারের কোনো জামা পরুন। ব্ল্যাক কালারটা ম্যাচ হচ্ছে না তো নিধির জামার সাথে। স্বাক্ষর এবার সত্যিই রাগ লাগল। মুখচোখ শক্ত হয়ে এল কেমন। বিছানায় পড়ে থাকা ফোনটায় চেয়ে হঠাৎ গম্ভীর শক্ত কণ্ঠে বলল, আমার ফোনটা দিন। আম্মুকে কল করে বলবো আমরা আজকেই ফিরছি। দিতি ধরল না স্বাক্ষর ফোন। নিজের তেরামো বজায় রেখে বলল, আমি অন্যের ফোন অনুমতি ছাড়া ধরি না। যদি ভুলক্রমে আপনাদের ছবিটবি দেখে ফেলি। স্বাক্ষর শুধু ইচ্ছে রাগে দুঃখে নিজের চুল নিজে টেনে ধরুক। মনে মনে বিড়বিড় করল, হায় খুদা, আম্মু আমার কপালে একটা ঘাড় তার সন্দেহী মেয়ে জুটিয়ে দিয়েছে গি। এইটুকু বলে নিজেই ফোনটা দিল। কল দিল তার মাকে। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল,
আম্মু, আজ ফিরব আমরা। যাব না শামীমের আগদে। সাম্য আর কথা কেউ আসতে বারণ করে দাও। ওদিক থেকে বলা হলো। এ কি? ওদিকে কোনো ঝামেলা নাকি? কেন যাবি না? তোমার বান্ধবীর মেয়ে যাবে না। এখন তোমার বান্ধবীকে আমি কোথায় রেখে যাব? সে কি কেন যাব না? কি করেছিস তুই ওর সাথে? আমি কি করব? দে ওকে ফোনটা দে তো। কথা বলি আমি। সাক্ষ্য ফোনটা বাড়িয়ে ধরল এবারে। দিতির দিকে ফোনটা দিয়েই বলল। নিন আম্মুর সাথে কথা বলুন ঘু। ফোনটা দিতেই ঠিক তখনই শামীম আর নিশাত ডাকল সাক্ষ্যকে। সাক্ষ্যও না পারতেই গেল। নিজের ফোনটা এই মেয়ের হাতে দিয়ে চলে গিয়ে এত তাড়াতাড়ি নিজের সব কিছু জানাতে দিতে সে একেবারেই নারাজ। অথচ দিতির সময় লাগল না জানতে। কথা বলা শেষ হতেই তীব্র কৌতূহল, আগ্রহ নিয়ে সাক্ষর ফোন ঘাঁটতেই দেখা গেল তার অনেক অনেক ছবি, কিছু ছবি তার সজ্ঞানেই তোলা, আবার কিছু ছবি তার অগোচরে তোলা। দিতি শুধু ভ্রু কুঁচকে সেসব ছবি দেখেই যাচ্ছিল একের পর এক। বিড়বিড় করল। এত ছবি? আমারই? আমারই? এই লোক ও কি আমার মতো লুকিয়ে চুরিয়ে ছবি তুলে তুলে গ্যালারি জমা করে রেখেছে? কিন্তু কখনো টের পাইনি কেন? কখন তুলেছে? তারপর দেখতেই দেখতেই দেখা মিলল তার আগদের একটা ছবিও, যাতে সে টুকটুকে লাল একটা শাড়ি পরেছে, কাপা হাতে সই করছে কাবিননামাতে। দিতি বেশ কিছুটা সময় চেয়ে থাকল ওই ছবিটার দিকে। বিড়বিড় করল। এটা আগদের ছবি? আল্লাহ! আগদের ছবিও রেখেছে? অথচ আমার এত ইচ্ছে নিয়ে হওয়া আগদে ও আমার ফোনে একটা ছবি নেই, তোলাই হয়নি। অতঃপর আরও অনেক অনেক ছবির ভিড়ে দেখা গেল তার কলেজ লাইফের অনেকগুলো ছবিও। দিতি অবিশ্বাস নিয়েই বিড়বিড় করল। আমার কলেজ লাইফের ছবিও আছে? এত ছবি? আমারই? কেন রেখেছে? মেরে টেরে ফেলার জন্য নাকি? নাকি আমার মতোই? এইটুকু ভাবতে গিয়েই থেমে গেল সে। তাহলে কি? দিতি ভাবতে পারে না যেন। বুক কাঁপছে। কেমন একটা অনুভব হচ্ছে। আর ঠিক তখনই নিজের ফোনে মেসেজ টোন শোনা গেল। দিতি ভদ্র বাচ্চার মতোই স্বাক্ষর ফোনের সব ঠিক করে একপাশে রেখেই নিজের ফোনটা হাতে নিল আর ঠিক তখনই ভেসে এল সাম্যর মেসেজ। খোদা! তুই আবার ভাইয়াকে সন্দেহ করছিস নাকি? ভাইয়া গম্ভীর মানুষ দিতি। আর তুই অবুঝ মানুষ। একজন বুঝতে দিবে না, আর অন্যজন বুঝবেও না। কি যে আশ্চর্য রকমের সম্পর্ক তোদের! দিতি প্রায় সঙ্গে সঙ্গেই টাইপ করল। কি বুঝাতে চাইছ সাম্য ভাই? কি বুঝানোর কথা বলছ? তুই যা ভাবছিস তাই দিতু। দিতি যা ভাবছে? দিতি তো ভাবছে অনেক কিছুই। কিন্তু লিখল। কিন্তু তা হওয়ার সম্ভাবনা 0% সাম্য ভাই। যদি বলি তা হওয়ার সম্ভাবনা 100%? দিতি আর কিছুই লিখতে পারল না। আর না তো কিছু তখন মাথায় এল। শুধু তাকিয়ে থাকল ফোনের স্ক্রিনে। আর টের পেল আর হাত কাঁপছে কেমন। শরীর কাঁপছে। আঙ্গুলগুলো কেমন স্পষ্টই কাঁপছে। অথচ তারপর সাক্ষ্য এহসানের কপালে কি থাকবে? গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।